দূরে সরুন, না হলে আমি চিৎকার করব কিন্তু। উনি ধীরে ধীরে খাটের আরো কাছে চলে এলেন, একদম খাটের সাথে মিশে দাঁড়ালেন। আমি ওনাকে দেখে ঘাবড়ে গিয়ে খানিকটা ঝুঁকে গেলাম। ওনার দুই হাতের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি এবার আমি। উনি আমার দিকে সম্পূর্ণ ঝুঁকে ভুরু নাচিয়ে নাচিয়ে বললেন, চিৎকার করার অভ্যাস ভালোই আছে তোমার, সেটা কিছুক্ষণ আগেই বুঝতে পেরেছি। লিগ্যাল ওয়াইফ তুমি আমার, আর আমি যদি এখন কাছে যাই, তুমি চিৎকার দিলে সেটা কি খুব শোভনীয় দেখাবে মিস মুগ্ধতা? ওহ সরি, ভেরি সরি, তুমি তো এখন আর মিস মুগ্ধতা নেই। কিছুক্ষণ আগেই কাগজে কলমে স্বাক্ষর করে মিসেস মুগ্ধতা আয়াস হয়ে গেছো। বাই দ্য ওয়ে, কোন সবের জন্য প্রস্তুত নাও তুমি ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস? হোয়াট ডু ইউ মিন বাই এসবের জন্য প্রস্তুত নই? আমার কিউরিসিয়াস মাইন্ড সে এইসব সম্পর্কে কিছুটা ব্যাখ্যা শুনতে চাইছে। ভাবখানা দেখো যেন ন্যাকা, কিছুই জানে না, কিছুই বোঝে না। আমার থেকে বুঝতে চাইছে এসব আর্মি ছেলেরা অতিরিক্ত ভাবের হয় আর প্রচুর ফাজিল হয়, আগেই শুনেছি আমি। এমন ভাবে কথা বলছে, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে নির্ঘাত ওনার কথা বলার ধরন শুনে ক্রাশ খেয়ে আহত হতো। কথায় কথায় ভুরু নাচায়, শুধু কপাল টান টান করে। আবারও জড়ানো কণ্ঠে বললাম, আপনি যে কারণে এখানে এসেছেন সেসবের জন্য প্রস্তুত না আমি। আপনি সব বোঝেন, বুঝেও জানতে চাইছেন। উনি যেভাবে ঝুঁকে এসেছেন, আমি সম্পূর্ণ শুয়ে পড়লাম বিছানার ওপর। তা না হলে ওনার সাথে আমার টাচ লেগে যাবে। উনিও ঠিক ততটাই ঝুঁকে এসেছেন আমার দিকে। আমাদের দুজনের মাঝের দূরত্ব 1 ইঞ্চি মতো হবে। উনি শেরওয়ানির লাস্ট বোতামটা খুলেছেন আমার দিকে তাকিয়ে, আর দুষ্টু হাসি হাসছেন আমার দিকে তাকিয়ে। আমি যেন আর একটু হলেই খাটের সাথে নিজেকে পিষে পটল তুলে ফেলতাম। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বললাম, আপনার কি একটু লজ্জা নেই? এইভাবে একটা অপরিচিত মেয়ের সামনে শেরওয়ানি খুলছেন, আর আপনি যা ভাবছেন তা কিন্তু কখনোই হবে না। উনি খাট থেকে তোয়ালেটা নিয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালেন। সেই সাথে আমার এক হাত ধরে টান দিলেন, আমিও উঠে গেলাম। উনি আমার দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে বললেন, মন মাইন্ড এত ডার্টি কেন তোমার? নিষ্পাপ ছেলেদের দেখে এত জঘন্য চিন্তা কিভাবে আনো মাথায়? ইস্ত্রে পাকা তো খুব তুমি। আমি এই ঘরে চেঞ্জ করতে এসেছি, তোমার সাথে ফুলসজ্জা করতে নয়, ওকে? এই বাড়িতে এই ঘর ছাড়া কোনো অ্যাটাচড বাথরুম নেই। তোমার খালামণি আমাকে এই ঘরে পাঠিয়েছে চেঞ্জ করতে। এই দেখো, আমাকে তোমার বাড়ির লোকজন ধরে এই শেরওয়ানি পরিয়ে দিয়েছে। এটা না পড়লে নাকি বিয়ে হতো না, যত সব ফাউল নিয়ম কানুন। বাড়ির মুরব্বীরা ধরে এসে পরিয়ে দিল, আর তাদের মেয়ে কিনা আমাকে নিয়ে উল্টাপাল্টা ভাবছে। গরমে লাইফটা হেল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আর কিছুক্ষণ এই পোশাকে থাকলে তুমি হয়তো অকালেই বিধবা হয়ে যাবে। বাইরে মানুষজন ভরপুর, দরজা না লাগিয়ে চেঞ্জ করবো কিভাবে? বাই দ্য ওয়ে, তুমি কি দরজা খুলে চেঞ্জ করো নাকি ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস? ইন্না লিল্লাহ, তুমি দরজা খুলে ভাবতেই পারছি না আমার বউ না জানি কতজন। আমি এবার চোখ রাঙিয়ে তাকিয়ে বললাম, আপনি চেঞ্জ করতে যান, আর একটাও বাজে কথা বলবেন না। উনি চেঞ্জ করতে ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ আগেই আয়াসকে খালু একটা শেরওয়ানি দিয়েছিলেন পরার জন্য। তাদের রিকোয়েস্টে আয়াস ব্লেজার খুলে শেরওয়ানি পরেছিল। আয়াসের বাবা মাও উপস্থিত আছে এখানে। আমার বাবা মায়ের সাথে হাসি খুশি মুখে গল্প করেই যাচ্ছে। এমন একটা ভাব যেন এ বাড়িটা স্বাভাবিক একটা বিয়ে বাড়ি, এখানে তেমন কিছুই ঘটেনি। কারো মাঝেই কোনো অস্বাভাবিক ভাব নেই যে এ বাড়ির এক মেয়ের জায়গায় অন্য একটা মেয়ের বিয়ে হয়েছে। আয়াস ওয়াশরুমে গেছে দেখে আমি বাইরে বেরোলাম। অহনাই পারবে আমার সব প্রশ্নের উত্তর দিতে। আমাকে ফাঁসিয়ে বিয়ে দিয়ে নিজে হেসে খেলে বিয়ে বাড়ির দায়িত্ব পালন করছে। দরজার বাইরে গিয়ে দেখলাম অহনা ছাদের দিকে যাচ্ছে। আমিও অহনার পিছু পিছু গেলাম। অহনাকে ছাদে গিয়েই নিরিবিলি যা বলার বলবো। হঠাৎ অহনার একটা কথা আমার দু পাকে থামিয়ে দিল। আমি ভীষণ অবাক হয়ে গেলাম অহনার একটা কথা কানে আসতেই। অহনা ফোনে কাউকে বলছে আমার সব চেষ্টা সফল। মুগ্ধতার বিয়ে আমি দিয়ে দিয়েছি, আমার রিভেন্স আমি ঠান্ডা মাথায় নিয়েছি। ফোনের ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ বলছে, আয়াস কি সবটা জানে? অহনা বলছে আয়াস সবটাই জানে, আর জেনেই অহনাকে ভালোবাসে। ফোনের ওপাশের কথা আমি আর শুনতে পেলাম না। অহনা আবারও বলছে, আয়াস এমন একজনকে ভালোবাসে যে আয়াসকে ভালোই বাসে না। আর আমাকে দেখ, এত ভালোবাসার পরেও সে আমার মুখের উপর বলে দিল সে আমি নই, মুগ্ধতাকে ভালোবাসে। আবারও ফোনের ওপাশের কথা শুনতে পেলাম না। অহনা আবারও বলছে, গেম তো মাত্র শুরু হলো, তাছাড়া আয়াসের কনফিডেন্স আছে সে মুগ্ধতাকে তার প্রেমে ফেলেই ছাড়বে। আর তখনই হবে আমার রিভেন্স ফুলফিল। আমি যতটা কেঁদেছি ওকেও ঠিক ততটাই কাঁদতে হবে। আমার লাইফটা জাস্ট হেল করে দিয়েছে। আমার মাথা চক্কর দিয়ে উঠল। অহনা আমার থেকে কিসের রিভেন্স নিতে চাইছে? আয়াসকে তার মানে অহনা ভালোবাসে? দুজন দুজনকে আগে থেকেই চেনে? আয়াস তার মানে অহনার সাথে রিলেশনে ছিল? আয়াস অহনাকে ঠকিয়েছে নাকি? কিছুই তো মাথায় আসছে না। কি জানে আয়াস সবটা? আমাকে আয়াসের প্রেমে ফেলে কিসের রিভেন্স ফুলফিল হবে? আয়াস আর অহনার বিয়ে ঠিক হলে অহনা কেন পালালো? আর আয়াসই বা জোর করে কেন আমাকে বিয়ে করলো? মাথা ভীষণভাবে ঘুরে উঠল, চক্কর দিয়ে উঠল। পড়ে যেতে কারো শক্তপোক্ত হাত জোড়া আমাকে আঁকড়ে ধরলো। সাথে সাথে আমাকে কোলে তুলে নিয়ে বলল, নতুন বউ কোথায় লজ্জায় ঘোমটা টেনে চুপচাপ বসে থাকবে?
তোমার শ্বশুর শাশুড়ি আছেন, তারা কি ভাববে নতুন বউ এভাবে ছুটোছুটি করলে? মুহূর্তের মাঝে নিজেকে আয়েশের কোলে দেখে ভরকে গেলাম আমি। এত ঠোঁটকাটা কেন এই মানুষটা? যা মন চাচ্ছে তাই বলে যাচ্ছে। আয়েশের কোল থেকে ঝাড়ি মেরে নিচে নেমে গেলাম আমি। আয়েশের দিকে রাগি রাগি মুডে তাকিয়ে আমি চলে গেলাম। বসন্তের প্রথম দিনে নিজের সাথে এমন একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি আমি। অভির জন্য মনের ভেতর জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। অভি ছাড়া পৃথিবীর কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। একজনকে ভালোবেসে অন্য একজনের সাথে সংসার করা কোনোভাবেই সম্ভব নয়। মা বাবার প্রতি ভীষণ দুঃখ হচ্ছে আমার। সবকিছু জেনে শুনে কিভাবে এমনটা করলো তারা আমার সাথে। এখান থেকে যাওয়ার পরে এ বাড়ির কারোর সাথে আর কখনো কোনো কথা বলবো না আমি। আয়েশ নামক মানুষটা সবকিছুর জন্য দায়ী। আমি কখনোই আয়েশকে ক্ষমা করব না। এরই মাঝে খালামণি মানে আরোহীর আম্মু আমাকে ধরে নিয়ে সেই সাজানো ঘরটায় নিয়ে গেল। খুব বেশি সাজানো নয় এই ঘরটা, তবে বেডের ওপর গোলাপের পাপড়ি দিয়ে লাভ আকৃতির করে রাখা আর ওয়ালে টেপ দিয়ে ঘন ঘন গোলাপ লাগিয়ে রাখা। স্বল্প সময়ে এইটুকু আয়োজন বোঝাই যাচ্ছে। আর ফ্লোরে আয়েশের নাম লেখা। এখন মন চাচ্ছে এই আরোহীকে জবাই করে ফেলতে। আজ এই আরোহীর চক্করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ছোট খালামণি মানে আরোহীর আম্মু আমাকে বাসর ঘরে নিয়ে এলো। খালামণিকে বললাম, এটা কি ঠিক হলো খালামণি, একটা অচেনা পুরুষের সাথে আমাকে বিয়ে দেওয়া? তোর মা আর আমার যখন বিয়ে হয়েছিল তোর বাবা আর খালুকেও আমরা দেখেছিলাম না। আমাদের কি ঘর সংসার হয়নি নাকি? আমাদের কি দাম্পত্য জীবনে কোনো অসুবিধা আছে? আয়াস খুব ভালো ছেলে, না হলে কি তোর খালু বিয়েটা দিত? আমি অভিকে ভালোবাসি খালামণি। কোনো আয়াস ফায়াসকে আমি মেনে নিতে পারবো না। একদম চুপ, বাইরে আয়াস আছে, সে যেন কিছুতেই অভির কথা না জানে, বুঝলে? মুগ্ধ, তোমার এখন বিয়ে হয়ে গেছে আর আয়াসই তোমার স্বামী। এখন পরপুরুষের কথা ভুলেও ভেবো না। অভিকে নিয়ে কম অশান্তি করনি তুমি। এইবার অভি কম করো, বুঝলে? আমি কিন্তু পালিয়ে যাব অভির সাথে, বলে দিলাম খালামণি। তোমার স্বামী আর্মি অফিসার, কাজটা খুব সহজ হবে না মুগ্ধ। আয়াসকে এতটাও দুর্বল ভেবো না তুমি। এরই মাঝে আরোহী গালের সবগুলো দাঁত বের করে হাসতে হাসতে আয়েশকে নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। আমার জীবনটা এভাবে জ্বালিয়ে দিয়ে আরোহী দাঁত বের করে কিভাবে হাসছে, ওর কি একটুও লজ্জা লাগছে না? সাথে আরোহীর ভাই অয়ন, ভাইয়ের বউ পিহু ভাবি, ভাবির হাতে এক থালা দুধ ভাত। আমার সন্দিহান মন ভেবে যাচ্ছে এই দুধ ভাত দিয়ে কি হবে। ভাবি বলল, আয়েশ ভাই, আমার ননদের পাশে গিয়ে বসো। আয়েশ জুতা খুলে আমার পাশে এসে বসলেন। আরোহী যেন আমাকে চেনেই না, আয়েশের পাশে বসে গল্প করেই যাচ্ছে। ভাবি বলল, এখন দুধ ভাত খাওয়ানোর পালা। বিয়ের পর স্বামী স্ত্রী দুজন দুজনকে দুধ ভাত খাওয়াতে হয়। আয়েশ নিচের ঠোঁট কামড়ে মৃদু মৃদু হাসছে। রাগে সমস্ত শরীর পুড়ে যাচ্ছে আমার। আমাকে কি না এখন এর হাতের খাবার খেতে হবে। আমি এক বাক্যে বলে দিলাম আমি এসব পারবো না খাওয়াতে। আয়াস সাথে সাথে আমার দিকে তাকালো। ভাবি বলল, তুমি না বললেই কি হবে? বিয়ের দিন কনে চুপচাপ বসে থাকো, আমরা যা করব সেটাই হবে, বুঝলে? ভাবি আয়াসকে বলল, মুগ্ধতার মুখে খাবার তুলে দাও। আয়াস নির্লজ্জের মতো খাবার নিয়ে আমার মুখে দিয়ে বলল, না খেলে হাত সরাবো না। তার হাত সরাতে দ্রুত খাবার গিলে ফেললাম। ভাবি বলল, এবার মুগ্ধর পালা। আমাকে কয়েকবার বলাতে কাজ না হওয়ায় ভাবি আমার হাত ধরে আয়াসের গালে দুধ ভাত দেওয়াতে গেলে আয়াস আমার হাত কামড়ে ধরে রেখেছে। এমনভাবে ধরে রেখেছে ব্যথাও পাচ্ছি না, আবার হাত বেরও করতে পারছি না। আয়াস ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে দুষ্টু মিষ্টি হাসি দিচ্ছে। দাঁত কিরমির করে বললাম, হাত ছাড়ান বলছি। ভাবি আমাকে বলছে, কি ব্যাপার মুগ্ধ, প্রথমে তো খাওয়াবে না বললে, এখন তো দেখছি হাতই সরাচ্ছ না। আরোহী বলল, ভাবি চলো, তারা নিজেদের মধ্যে একটু সময় কাটাক, গাড়ি এসে যাবে এখনই, তাদের রওনা দিতে হবে, নিজেদের মাঝে কিছুক্ষণ কথা বলুক। ভাবি আর আরোহী চলে গেলে আয়াসকে বললাম, মানুষের মাঝে এটা কি করলেন? আয়াস বললেন, এখন তো কেউ নেই এখানে। আমি আবারও রাগী মুডে বললাম, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনি একটা ঠক, ছোট লোক মানুষ। আয়াস উঠে গিয়ে হাত ধুয়ে বললেন, নেক্সট টাইম না জেনে শুনে কিছু বলবে না। আমি আন্দাজে কথা বলা পছন্দ করি না একদম। এখনই ব্যাগ গুছিয়ে নাও, আমাদের বেরোতে হবে, বাইরে গাড়ি হর্ন দিচ্ছে বারবার। এরই মাঝে দেখি আম্মু আর খালামণি আমার ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছে। আমাকে এখনই আমার প্রিয় বাড়িটা ছেড়ে বিদায় নিতে হবে। কেমন দুঃস্বপ্নের মতো বদলে গেল সবকিছু। একটা রাত আমার জীবনটাকে বদলে দিল। অনেক রহস্য অজানা থেকে গেল। নিজের প্রেমিকের বিয়ে দিয়ে আরোহীর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। আজ আর আরোহীর সাথে এই ব্যাপারে কোনো কথা বলার সুযোগ হলো না। এখনই বিদায় দেওয়া হবে আমাকে। অভিকে বলাও হলো না আমার বিয়ে হয়ে গেছে। অভি, এই নিউজটা কিভাবে দেব আমি অভিকে? অভি আর আমাকে নিয়ে এমন একটা বিয়ের স্বপ্নই তো আমি দেখেছিলাম। বাবা মা জেনে শুনেই বা কেন অভির সাথে আমার বিয়ে দিল না? এই আয়াসকে ঘিরে কি অন্য কোনো কাহিনী আছে? সবটাই অজানা আমার। এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে রওনা হলাম শ্বশুর বাড়ি। প্রচন্ড কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও চোখের পানি না ফেলে গাড়িতে উঠে গিয়ে বসলাম। মা বাবার প্রতি রেখে গেলাম ভীষণ রাগ, ক্ষোভ আর অভিমান। জীবনটা তো এমনটা না হলেও পারত। একটা মেয়ে বোঝে এই কষ্ট, নিজের ভালোবাসার মানুষ ছেড়ে হুট করে অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কষ্ট।
অভির জন্য ভেতরটা পুরে ছাই হয়ে যাচ্ছে। কেউ আমার মুখে অভির নাম শুনতেই চাইছে না। কিছুক্ষণ আগে বিয়ে হওয়া মানুষটাকে জোর করে জুড়ে দেওয়া হলো আমার জীবনের সাথে, যাকে চাইলেও কখনো ভালোবাসতে পারবো না। মনের মাঝ থেকে অভির নাম কেটে তার নাম কোনো দিন লিখতে পারবো না। 3 অক্ষরের কবুলের এত শক্তি আগে বুঝিনি। যার নামে কবুল পড়েছি, আজ আমার ইচ্ছা না থাকলেও তার সাথে যেতে হবে। বুক ফাটা আর্তনাদ নিয়ে বসে আছি গাড়িতে। বাবা আমার কাছে এসে চোখের পানি ফেলে বললেন, মা, একদিন বুঝবি মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। আমাদের উপর অনেক রাগ করেছিস তুই, তাই না? খুব শীঘ্রই তুই বুঝবি আমরা ঠিক ছিলাম। বাবার এই কথার কোনো উত্তর আমি দিলাম না। ভীষণ রাগ অভিমানে কোনো উত্তর আমার দিতে ইচ্ছা করলো না। খুব বলতে ইচ্ছা করলো, এটা কেমন ভালো চাওয়া বাবা? আমার মনের চাওয়ার কি কোনো গুরুত্ব নেই? যেখানে আমি নিজেই হ্যাপি না। কিন্তু কিছুই বললাম না। আম্মু ওপাশে কাঁদছে, খালামণি বোঝাচ্ছে আম্মুকে, আর ছোট বোন শ্রুতিও কাঁদছে খুব। খালু এগিয়ে এসে বললেন, মা মুগ্ধ, একটুও চিন্তা করো না, আমরা সবাই আছি তো। তাছাড়া এই এলাকাতেই তো তোমার বিয়ে হয়েছে। আমি রোজ 2 বার করে যাব। আরোহী যাবে, তোমার খালামণি যাবে, একটুও মন খারাপ করো না। খালুর কথারও কোনো উত্তর দিলাম না আমি। কারোর সাথেই কথা বলতে ইচ্ছা করছে না আমার। এদের থেকে দূরে গেলেই যেন শান্তি পাবো। বিয়ের পর মেয়ের বাড়ি থেকে একজন সাথে যায়। আমার সাথে আরোহীকে পাঠানো হলো আর শ্রুতিকে। এই ব্যাপারটা আরো অবাক করলো আমাকে। আরোহী, যার সাথে আয়েশের বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা হলো না, অথচ তার বাড়িতে কনের সাথে কিভাবে যাবে? খুব অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি আমি। আমার সব প্রশ্নের উত্তর আরোহীকে দিতেই হবে। এই পর্বটি এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বও দিয়ে দেওয়া হয়েছে ভিডিও শেষে, দেখে ফেলুন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।